কেউ ধরছে। আমরিন তা বুঝতে পেরে চোখ খুলে তাকায়। আমরিন চোখ খুলে সামনে রোহানকে দেখতে পায়, যে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ বিদ্ধ হয়, একে অপরকে তাকিয়ে দেখতে থাকে, যেন একে অপরের চোখের মাঝেই হারিয়ে যাচ্ছে। কারোর চোখের পলক পড়ছে না। পদ্মরূপা এদিকেই আসছিল। হঠাৎ সামনে এই দৃশ্য দেখে পদ্মরূপা ঠায় দাঁড়িয়ে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। পদ্মরূপার পিছু পিছু জাবিয়ানও আসে। পদ্মরূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো সোনা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু পদ্মরূপার কোনো নড়চড় নেই। জাবিয়ান পদ্মরূপার দৃষ্টি অনুসরণ করে তাকায় আর সামনে এই দৃশ্য দেখতে পায়। জাবিয়ান মুচকি হেসে পদ্মরূপার হাত ধরে এগিয়ে যায় সেদিকে। কারো পায়ের শব্দ পেয়ে দুজনের হুঁশ ফিরে আসে। তাকিয়ে দেখে জাবিয়ান আর পদ্মরূপা আসছে। দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। রোহান বেচারা লজ্জায় শেষ, তার ছাড় দেখে ফেলেছে এই অবস্থায়। ইস, কি লজ্জা, কি লজ্জা! জাবিয়ান রোহানকে এসে বলে, কি ব্যাপার রোহান, এভাবে লজ্জা পাচ্ছিস কেন? রোহান আমতা আমতা করে বলে, না মানে ইয়ে স্যার, আমি গেলাম। এই বলে রোহান চলে যায়। পদ্মরূপা জোরে হেসে দেয় রোহানের এই অবস্থা দেখে, আর আমরিন তো মুচকি হাসে। তারপরও তিনজনে নেমে আসে। রোহান ড্রাইভিং সিটে বসে আছে, আমরিন গিয়ে তার পাশে বসে, আর ওরা দুজন পিছনের সিটে বসে। রোহান আর চোখে তাকায় একবার আমরিনের দিকে, তারপর গাড়ি স্টার্ট দেয়। জাবিয়ান পদ্মরূপার কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। ঘাড়ে ঠোঁট ছোঁয়া পদ্মরূপা কেঁপে উঠে। তা দেখে জাবিয়ান হাসে আর একটু নিজের সাথে মিশিয়ে পদ্মরূপার কানে কানে ফিসফিস করে বলে উঠে, মেরিগোল্ড, মন চায় তোমার মাঝে হারিয়ে যায়। পদ্মরূপার কানে জাবিয়ানের গরম নিঃশ্বাস পড়ছে, এতে পদ্মরূপার সর্বাঙ্গ ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। দ্রুত গতিতে হৃৎপিণ্ড চলছে। আর যতবার জাবিয়ান তাকে মেরিগোল্ড বলে ডাকে, তার মনে শিহরণ বয়ে যায়। পদ্মরূপা আটকে আটকে বলে ওঠে, দেখুন, আমাকে এখন ছাড়ুন প্লিজ, ওরা দেখলে কি ভাববে বলুন তো? জাবিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠে, তুমি আমার বউ, যখন তখন তোমার কাছে আসবো, তোমায় ভালোবাসবো, তাতে কে কি ভাববে, কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। এই বলে টুকুস করে একটা চুমু খেয়ে নেয় পদ্মরূপার ঠোঁটে। পদ্মরূপা লজ্জা পেয়ে যায় ভীষণ। জাবিয়ান হাসে তার লজ্জাবতীকে দেখে। জাবিয়ান মনে মনে বলে, তোমার অনুমতি ছাড়া তোমাকে গভীরভাবে স্পর্শ করব না, তবে যখন তখন এভাবে জ্বালাবো তোমায় সোনা, তোমার লজ্জা মাখা মুখটা দেখার জন্য হলেও। এইসব ভেবে পদ্মরূপাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আর পদ্মরূপা নিজেকে ছাড়ানোর জন্য জাবিয়ানের বুকে ধাক্কা দিচ্ছে। আমরিন সামনের আয়নায় জাবিয়ান আর পদ্মরূপার এমন খুনসুটি দেখে মনে মনে হাসে আর বলে, যাক, আমার পদ্মের জীবনে অবশেষে ভালোবাসা হয়ে কেউ এলো যে নাকি আমার পদ্মকে ভীষণ ভালোবাসে। আমি তো আমার পদ্মর জীবনে এমন একজনকেই চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার পদ্মকে সবসময় এমন হাসি খুশি রেখো। সুলতান ভিলার কাছে এসে গাড়ি থামায়। রোহান আর আমরিন গাড়ি থেকে নেমে যায়। জাবিয়ান নেমে পদ্মরূপাকে হাত ধরে নামায়। পদ্মরূপার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে আমরিন আর পদ্মরূপা বাড়ির দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। কি সুন্দর দেখতে! পদ্মরূপা এর আগে এত সুন্দর রাজপ্রাসাদ এর মতো বাড়ি কখনো দেখেনি। তার মনে হচ্ছে কোনো এক রাজ্য এসে ঢুকে পড়েছে। আমরিনের একই অবস্থা, সেও বাড়িটা দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎ রোহান এসে আমরিনকে বলে, এই যে ম্যাডাম, একটু দেখে শুনে তো হাঁটুন, নয়তো আবার পড়ে যাবেন। সবসময় তো আর আমি থাকবো না ধরার জন্য, তাই না? এই বলে রোহান সোজা চলে যায়, আর আমরিন রোহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আর জাবিয়ান পদ্মরূপাকে বলে, এই যে আমার রানী,
এই রাজ্য শুধু আপনার, এই রাজ্যের রানী শুধু আপনি। আপনার রাজ্যে আপনাকে স্বাগতম রানী সাহেবা। আর আমি আপনার রাজ্যের এক অদম প্রজা রানী সাহেবা। জাবিয়ানকে এভাবে বলতে দেখে পদ্মরূপা ফিক করে হেসে দেয়। পদ্মরূপাকে হাসতে দেখে বলে, রানী সাহেবা আপনার হাসিতে আমি গলায় ফাঁসি পড়তেও রাজি। এবার চলুন রানী সাহেবা। এই বলে পদ্মরূপাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। জাবিয়ানের দাদিমা ডাইনিং রুমে বসেছিল। জাবিয়ান গিয়ে দাদিকে জড়িয়ে ধরে আর বলে, দাদিমা তোমার আদরের নাত বউকে নিয়ে এসে গেলাম। উনি জাবিয়ানকে দূরে সরিয়ে বলে, তুই দূরে যা ছোড়া, আগে আমার দাদু ভাইকে দেখি। এই বলে উনি পদ্মরূপার সামনে গিয়ে দাঁড়ায়। পদ্মরূপাকে দেখে তিনি আপন মনে বলে উঠে, মাশাআল্লাহ, এত দেখছি পরী। পদ্মরূপা নুয়ে সালাম করতে গেলে তিনি ধরে পদ্মরূপাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। পদ্মরূপা বলে, কেমন আছো দাদুমণি? দাদি হেসে বলে, তোকে পেয়ে একদম ভালো হয়ে গেছি পরী। তোকে আমি পরী বলেই ডাকবো কেমন? পদ্মরূপা হেসে বলে, তোমার যা মন চায় তাই বলে ডেকো দাদি। জাবিয়ান দেখছে তাদের দূর থেকে। তার ঠোঁটে তৃপ্তির হাসি। আমরিনের সাথেও পরিচয় করিয়ে দেয় জাবিয়ান। সবাই একসাথে আড্ডা দেয়। পদ্মরূপা দাদির সাথে একদম মিশে গেছে। এইটুকু সময়ের মধ্যে দাদিও পদ্মরূপাকে চোখে হারায়। বিকালের দিকে খাওয়া দাওয়া করে আমরিন চলে যায়। জাবিয়ান সাথে রোহানকে পাঠায় আমরিনকে পৌঁছে দেওয়ার জন্য। রাতে জাবিয়ান শুয়ে আছে বিছানায়। পদ্মরূপা এসে পাশে শুতে জাবিয়ান টেনে পদ্মরূপাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কানের লতিতে চুমু খেয়ে বলে, আগামীকাল তোমার মামার বাসায় যাব সোনা। তোমার মামা ফোন দিয়ে বলেছে একবার তাদের ওখানে ঘুরে আসতে। আমি বলেছি যাব কাল। পদ্মরূপা খুশি হয়ে বলে, সত্যি? যতই হোক তাদের ওখানে তো পদ্মরূপা থেকেছে এতদিন। আর সবচেয়ে বড় কথা, তার মামা তাকে খুব ভালোবাসতো। তাই ওই মানুষটাকে দেখার জন্য হলো ওখানে যাবার জন্য মনটা একটু আকুল পাকুল করেছিল। জাবিয়ান বলায় পদ্মরূপা খুশি হয়ে যায়। জাবিয়ান বলে, শোনা। তারপর মনে মনে বলে, তাদের সাথে তো অনেক হিসাব নিকেশ বাকি সোনা। আমার মেরিগোল্ডকে কষ্ট দেওয়ার শাস্তি তো তাদের ভোগ করতেই হবে। এই বলে এক রহস্যময় হাসি ফুটিয়ে তোলে ঠোঁটে। পরের দিন ভোরে পদ্মরূপা উঠে জাবিয়ানকে উঠিয়ে নামাজে পাঠায় আর নিজের রুমে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে নিচে চলে যায় নাস্তা বানাতে। একটু পরে জাবিয়ানের দাদি নেমে আসে নিচে। পদ্মরূপাকে রান্নাঘরে দেখে বলে উঠে, কিরে পড়ি, তুই রান্নাঘরে কি করিস? দাদু ভাই দেখলে রাগারাগি করবে তো। পদ্মরূপা এসে বলে, তোমার নাতিকে আমি সামলে নেব দাদি যান। রান্না করতে আমার ভালোই লাগে, এছাড়া কোনো কাজ নেই, কি করব বলো? দাদি মুচকি হাসে। যাক, অবশেষে তার নাতির জীবন আলোকিত করে কেউ আসলো যে তার নাতিকে সামলাতে পারবে, আগলে রাখতে পারবে। এতেই তিনি অনেক খুশি। দাদি, জাবিয়ান কোথায়? পদ্মরূপাকে জিজ্ঞেস করতে যাবে তখনই মেইন দরজা দিয়ে জাবিয়ানকে ঢুকতে দেখে হা হয়ে যায়। কারণ জাবিয়ানের পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি দেখে বোঝা যাচ্ছে নামাজে গিয়েছিল। তাদের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে আল্লাহ হেদায়েত করলো, তার উছিলা হিসেবে পাঠালো পদ্মরূপাকে। তিনি কৃতজ্ঞতার চোখে তাকায় পদ্মরূপার দিকে। পদ্মরূপা বুঝতে পারে দাদির চাহনি, সে বিনিময়ে মুচকি হাসে। জাবিয়ান এসে দাদিকে জড়িয়ে ধরে। তার দাদিও নাতিকে জড়িয়ে ধরে। রোহানও গিয়েছিল সাথে, সেও এসে পাশে বসে। তখনই পদ্মরূপা দাদি রোহানের জন্য চা আর জাবিয়ানের জন্য কফি নিয়ে আসে। পদ্মরূপাকে এসব নিয়ে আসতে দেখে বলে উঠে, তুমি এসব আনছো কেন? সার্ভেন্ট নেই আর তোমাকে বলেছিলাম না রান্নাঘরে যাবে না, তবুও কেন গেলে? পদ্মরূপা শান্ত ভঙ্গিতে বলে, দেখুন, আমার এভাবে বসে থাকতে ভালো লাগে না।
আর রান্নাই তো এটা, আর বড় কি? আমার রান্না করতে অভ্যাস আছে। আমি এতটুকু করতে চাই আপনি নিয়ে। আর কিছু বলবেন না? দাদি ভাবে হয়তো এখন যাবেন রেগে যাবে। কিন্তু দাদিকে অবাক করে দিয়ে যাবেন। আর কিছুই বলে না, চুপচাপ কফির কাপ নিয়ে খেতে থাকে পদ্মরূপা। আবারও রান্নাঘরে চলে যায়। পদ্মরূপা রান্নার শেষে রুমে যায়, ফ্রেশ হতে হবে। শরীরটা ঘেমে একাকার হয়ে গেছে। পদরূপা রুমে ঢুকতে যাবেন এসে একে টানে পদরূপাকে নিজের কাছে টেনে নেয়। ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠে, এই মহারানী শুধু কাজ করলে হবে? এই অদম প্রজার দিকেও তো একটু নজর দাও। পদরূপা বলে, কেন, কি হয়েছে আপনার? এই তো একটু সময় তো রান্নাঘরে ছিলাম, এতে আপনার এত অস্থিরতা? যাবেন গভীরভাবে পদ্মরূপার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে পদ্মরূপা কেঁপে উঠে। যাবেন পদ্মরূপার ঘাড়ে না ঘষতে ঘষতে বলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কি করব বলো? তোমার কাছে একটু সময় হলেও আমার কাছে অনেক সময় মনে হয়েছে। নিজেকে কেমন শূন্য শূন্য লাগছিল তোমায় ছাড়া। এখন থেকে আমিও রান্নাঘরে থাকবো তোমার সাথে সাথে, মনে থাকে জান? পদ্মরূপা চোখ বন্ধ করে নেয়, 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখে থেকে। এটা দুঃখের অশ্রু নয়, এটা সুখের অশ্রু। এতটা ভালোবাসা, এতটা সুখ যে তার কপালে লেখা ছিল সে কখনো ভাবতে পারেনি। পদ্মরূপা এবার জাবিয়ানকে বলে উঠে, এই মিস্টার, এবার তো ছাড়ুন। আপনি তো খুব পচা দেখছি, ঘামে আমার শরীরের যা তা অবস্থা, আর আপনি আমাকে এভাবে জড়িয়ে রেখেছেন। ছি। জাবিয়ান এবার পদ্মরূপাকে সামনের দিকে ঘুরিয়ে বলে, এই একদম ছি করবে না। তোমার শরীরের ঘ্রাণ ক্ষণে ক্ষণে আমায় মাতাল করে তুলে, বারবার আমি হারিয়ে যাই, আর তুমি ছি বলছো? পদ্মরূপা বলে, পচা বেটা, ছাড়েন, আমি গিয়ে ফ্রেশ হব। জাবিয়ান কপালে চুমু এঁকে দিয়ে পদ্মরূপাকে ছেড়ে দেয়। পদ্মরূপা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, আর জাবিয়ান তার ল্যাপটপ নিয়ে বসে বিছানায় খাওয়ার পর্ব সেরে রুমে আসে। অফিসে জরুরি কাজ থাকা জাবিয়ান আজ অফিসে যাবে, তাই রেডি হচ্ছে। পদ্মরূপা বিছানায় এক কোণে বসে পা দুলাচ্ছে। হঠাৎ জাবিয়ান পদ্মরূপার কাছে এসে নিচে বসে পড়ে। পদ্মরূপা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, টাইটা বেঁধে দাও। পদ্মরূপা হেসে টাইটা বেঁধে দেয়। এবার জাবিয়ান নিজের কপালটা এগিয়ে দিয়ে বলে, এবার চুমু দাও। পদ্মরূপা লজ্জায় মাথা নুয়ে নেয়। জাবিয়ান বলে, দাও না লক্ষ্মী বউ, নয়তো আমি অফিসে যাব না। পদ্মরূপা বাধ্য হয়ে জাবিয়ানের চোখ নিজের হাত দিয়ে ঢেকে দিয়ে কপালে চুমু দিয়ে দেয়। জাবিয়ান খুশিতে জড়িয়ে ধরে পদ্মরূপাকে আচমকা পদ্মরূপার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। পদ্মরূপা আবেশে চোখ বন্ধ করে নেয়। মিনিট 5 পরে ছেড়ে দেয়। তারপর কপালে ছোট একটা চুমু দিয়ে নাকের নাক ঘষে বলে উঠে, অফিস থেকে এসে তোমাকে মামার বাসায় নিয়ে যাব, আর সাবধানে থেকো। আমি কিন্তু একটু পরপর ফোন দিব, ফোনটা কাছে রেখো। জাবিয়ান পদ্মরূপাকে একটা ফোন কিনে দিয়েছে, যদিও পদ্মরূপা না করেছিল, কিন্তু জাবিয়ান শুনেনি। জাবিয়ান চলে যায়। পদ্মরূপা একা থেকে কি করবে, তাই সে দাদির কাছে চলে যায়, দাদির সাথে সময় কাটবে। দুপুর 2টা জাবিয়ান এসে পড়ে। এই এতটুকু সময়ের মাঝে যে কতগুলো ফোন দিয়েছে হিসেব নেই। পদ্মরূপা জাবিয়ান এবং পাগলামি দেখে শুধু হেসেছে, এখন আবার এত তাড়াতাড়ি চলে এসেছে। পদ্মরূপা দুপুরে রান্না শেষ করে টেবিলে রাখছিল, জাবিয়ান আসতেই রুমে চলে যায়। জাবিয়ান পদ্মরূপাকে দেখে জড়িয়ে ধরে বলে, বউ, খুব মিস করেছি তোমায়, মন চেয়েছিল ছুটে আসতে তোমার কাছে। পদ্মরূপা বলে, ফোনে তো কথা বলেছিনি একটু পর পর। পদ্মরূপা বলে, ফোনে কথা বললে কি তোমাকে তো এভাবে কাছে পাইনি শোনা। পদ্মরূপা বলে, হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসুন। খাবেন না? জাবিয়ান দুষ্টু হেসে বলে, আমার তো অন্য কিছু খেতে মন চাইছে শোনাবো। পদ্মরূপা বলে, কি খাবেন বলেন, আমি রান্না করে দেব। জাবিয়ান বলে, রান্না করতে হবে না, সেটা আমার সামনেই আছে। পদ্মরূপা কিছু বলতে যাবে, তার আগে জাবিয়ান তার ঠোঁট দিয়ে জাবিয়ানের ঠোঁট চেপে ধরে। পদ্মরূপার চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর জাবিয়ান পদ্মরূপাকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়, আর পদ্মরূপা আহাম্মকের মতো চেয়ে থাকে জাবিয়ানের যাওয়ার দিকে। জাবিয়ান বেরিয়ে এলে দুজনে মিলে নিচে চলে যায়। দাদি সহ সবাই খাবার খেয়ে নেয়। সন্ধ্যার পরে তারা রওনা হয় পদ্মরূপার মামার বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট লাগবে ওই বাসায় যেতে। পদ্মরূপার মামার বাসায় পদ্মরূপার মামি বিরক্ত নিয়ে রান্না বান্না করে
করছে পদ্মরূপা এখানে আসবে, এতে তিনি মোটেও খুশি নন। আপদ বিদায় হয়েছে, এখন আবার এখানে আসছে কেন? যত সব ঝামেলা। পদ্মরূপার মামি শুধু শুনছে পদ্মরূপার বিয়ে হয়েছে, তবে কার সাথে হয়েছে, ছেলে দেখতে কেমন, কি করে, এসব তিনি জানেন না, আর জানার ইচ্ছেও করেননি। আজ যখন শুনল পদ্মরূপা আসবে, তার স্বামীকে নিয়ে না করতে চেয়েছিল, কিন্তু পদ্মরূপার মামার কারণে আর কোনো কথা বলতে পারেনি। তখন থেকে মুখটাকে গম্ভীর করে রেখেছে আর বিরক্তির সহিত কাজ করছে। যেমনই হোক জামাই আসবে বলে কথা, কিছু তো রান্না করতেই হয়। আফিয়া ডাইনিং রুমের সোফায় বসে আছে, তার মুখ বিরক্তির ছাপ। হঠাৎ কলিং বেল বেজে ওঠায়। আফিয়া বিরক্তি নিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলে জাবিয়ানকে দেখতে পেয়ে আফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। জাবিয়ান বেরোস এখানে, তার বিশ্বাসই হচ্ছে না। সে জাবিয়ানের দিকে তাকিয়ে আছে তো আছেই, চোখের পলক ফেলছে না। পাশে যে পদ্মরূপা দাঁড়িয়ে আছে, এতে তার কোনো খেয়াল নেই। পদ্মরূপার মামা নিচে নামছিলেন, মেয়েকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান। দরজার সামনে পদ্মরূপা আর জাবিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠেন, আরে তোমরা এসেছো, ভিতরে আসো বাবা। পদ্মরূপা আফিয়াকে সাইড কেটে এসে মামাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো মামা? তিনি পদ্মরূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, এই তো মা, ভালো আছি, তুই কেমন আছিস মা? পদ্মরূপা হেসে বলে, খুব ভালো আছি মামা। জাবিয়ানও এসে কুশল বিনিময় করে। ডাইনিং রুমে কথার আওয়াজ পেয়ে পদ্মরূপার মামি ডাইনিং রুমে আসে আর পদ্মরূপার দিকে তাকিয়ে তিনি হা হয়ে যায়। পদ্মরূপার পরনে দামি শাড়ি, গলায় ভারী কাচের একখানা চোকার হার, খাঁটি সোনার উপর সূক্ষ্ম নকশায় বসানো ঝকঝকে হীরা আর পানা। আলোয় পড়ার কারণে হারটা যেন আরো ঝিলমিল আর চকচকে করে উঠছে। কানে লম্বা ঝুমকা, যাতে তার সৌন্দর্যকে আরো মোহনীয় করে তুলছে। কপালের ঠিক মাঝখানে ছোট একটি টিপের মতো বসানো নথ, যা তার মুখভয় এনে দিচ্ছে রাজকীয় আভিজাত্য। হাতে ভর্তি চিকন আর মোটা সোনার চুড়ির সমাহার, কিছুতে খোদাই করা ফুলের নকশা, কিছুতে আবার বসানো ছোট ছোট পাথর। আঙুলে ঝলমল করছিল একখানা হীরের আংটি, আর পায়ে ছিল রূপার নূপুর। সব মিলিয়ে পদ্মরূপার সৌন্দর্য আর আভিজাত্যর আরো উজ্জ্বল করে তুলছে। পদ্মরূপার মামি যেন বেহুশ হওয়ার উপক্রম, সাথে হিংসায় জ্বলে যাচ্ছে। এত সুখে আছে এই মেয়ে। পদ্মরূপার মামি এখন পদ্মরূপার মামার উপর ক্ষেপে গেছে। তার মেয়েকে রেখে এই এতিম মেয়েটাকে বিয়ে দিয়ে দিল এত বড় লোকপারদের কাছে। আজ যদি পদ্মরূপার জায়গায় তার মেয়ে আফিয়া থাকতো, তার মেয়েটা এত সুখে থাকতো। পদ্মরূপার মামি মনে মনে বলে উঠে, তোকে আমি সুখী হতে দেব না পদ্ম, তোর সব সুখ আমি কেড়ে নেব। জাবিয়ান পদ্মরূপার মামির দিকে তাকায়, বুঝতে পারে এই মহিলাই পদ্মরূপার মামি। বুঝতে পেরে মনে মনে বলে, রেডি থাকেন মামি শাশুড়ি, আপনার পতনের দিন শুরু হয়ে গেল। আমার পদ্মকে কষ্ট দেওয়ার শাস্তি আপনাকে হাড়ে হাড়ে বুঝাবো, ডাইনি মহিলা। জাবিয়ান পদ্মরূপার মামির দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম মামি শাশুড়ি, ভালো আছেন? এতে যেন তিনি আনন্দে আতখানা হয়ে যায়। তিনি জবাবে বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রোহান বিড়বিড় করে বলে, আরে বাহ, এত লম্বা আর এত ভদ্রভাবে সালামের জবাব দিল যে। জাবিয়ান মুচকি হেসে বলে, জি মামি, ভালো আছি, এখন আরো বেশি ভালো থাকবো। পদ্মর মামি বলে, যাও বাবা, ফ্রেশ হয়ে আসো,
আমি টেবিলে খাবার পরিবেশন করছি। জাবিয়ান বলে, এখনই না, সবেমাত্র এলাম একটু পরে মামি। পদ্মর মামি জাবিয়ানের ব্যবহারে খুব খুশি হয়। পদ্মর উপর গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো মামি? উনি মনে মনে খেপে থাকলো, সবার সামনে তা প্রকাশ করলো না। বলেন, ভালো আছি। তুই কেমন আছিস পদ্ম? আমিও ভালো আছি। এবার পদ্মর মামা বলে, জামা জামাইকে নিয়ে রুমে যায়, একটু ফ্রেশ হয়ে রেস্টে নে। পদ্ম মাথা নাড়িয়ে জাবিয়ানকে নিয়ে উপরে উঠে যায় আর রোহানকে গেস্ট রুমে দেখিয়ে দিলে সেও সেখানে ফ্রেশ হতে চলে যায়। জাবিয়ান পদ্মর উপর রুমে ঢুকে চারিদিকে তাকিয়ে বেশ অবাক হয়। রুমে একটা খাট আর পুরাতন একটা আলমারি ছাড়া রুমে তেমন কিছু নেই। জাবিয়ান মনে মনে বলে, আমার কলিজাটা এত কষ্ট করেছে, ভাবতেই কষ্ট লাগছে। ভেবো না আমার মহারানী, তোমাকে আমি সর্বোচ্চ সুখে রাখবো, কখনো কোনো কষ্ট তোমাকে করতে দেব না, কোনো আঘাত কখনো তোমার লাগতে দেব না। আমি সর্বক্ষণ তোমার ডাল হয়ে থাকবো। আমার পাখি পদ্মরূপা নিজের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, আকাশবাণে তাকিয়ে মনে মনে বলে, মা বাবা তোমরা দেখেছো তো, আমি আজ ভীষণ খুশি। তোমরা জানো মা বাবা, উনি আমাকে খুব ভালোবাসে। তোমরাও হয়তো তোমার মেয়ের সুখ দেখে খুশি। দোয়া করো বাবা মা, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ওনার ভালোবাসার চাদরে জড়িয়ে থাকতে পারি। আজ আমার কোনো অভিযোগ নেই, কিন্তু একটাই আফসোস, আজ যদি তোমরা আমার পাশে থাকতে তাহলে জীবনটা আরো পরিপূর্ণ হতো। জাবিয়ান পিছন থেকে এসে পদ্মরূপাকে জড়িয়ে ধরে। পদ্মরূপা চমকে ওঠে, তবে পরক্ষণেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। এটা যে তার পাগল প্রেমিক পুরুষ। জাবিয়ান পদ্মর ঘাড়ে নাক ঘষে বলে, কি ভাবছে আমার মহারানী? পদ্ম বলে, কিছু না আমার মহারাজা। জাবিয়ান হেসে আরো গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। এদিকে আফিয়া পুরোটা সময় শুধু জাবিয়ানের দিকে তাকিয়েছিল। সামনাসামনি এই প্রথম দেখছে জাবিয়ানকে, এর আগে টিভি চ্যানেলে দেখছে। জাবিয়ানকে সামনাসামনি দেখে আর নিজেকে সামলাতে পারছে না, আর তার শত্রুর বর হিসেবে তো মানতেই পারছে না। হিংসা জলে পুড়ে যাচ্ছে। আফিয়া রান্নাঘরে তার মায়ের কাছে যায় আর বলে, মা আমি জাবিয়ানকে চাই, যে কোনোভাবে হলেও আমি জাবিয়ানকে চাই। যদি ওই পদ্মকে সরাতে হয় তবে আমি তাই করব মা। পদ্মর মামি বলে, এ নিয়ে তোর ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করব কিভাবে তার স্বামী নিয়ে সুখে থাকে তা আমি হারে হারে বুঝাবো। আর তুই চিন্তা করিস না, জাবিয়ানের বউ তুই হবি। তখনই জাবিয়ান পিছন থেকে বলে উঠে, কে কার বউ হবে? মামি শাশুড়ি। হঠাৎ জাবিয়ানকে এখানে দেখে আর জাবিয়ানের কথায় আপিয়া আর তার মা চমকে যায়। জাবিয়ান এখানে কি করছে? তিনি আমতা করে বলে উঠেন, কিছু না বাবা, ওই তো আফিয়াকে বলছিলাম বিয়ের বয়স হয়েছে তো, মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই আর কি। জাবিয়ান বলে, ও তাহলে জামাই দেখবো নাকি? আচ্ছা, কেমন জামাই দেখবো? টাকাওয়ালা বুড়ো কাকা নাকি? জাবিয়ানের কথায় ওরা দুজন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পদ্মর মামি কথা ঘুরানোর জন্য বলে উঠে, বাবা তুমি এখানে এসেছো কেন? কোনো প্রয়োজন? জাবিয়ান বলে, মামি শাশুড়ি প্রয়োজন, আমার মহারানীর জন্য একটু চা বানাতে এলাম। মাথা ধরেছে, চা খেয়ে হয়তো কমে যেতে পারে। আফিয়া বুঝতে পারে মহারানী কাকে বলেছে, তাই সে মুখ বাঁকিয়ে বলে উঠে, কেমন মেয়ে নিজের বরকে দিয়ে কাজ করাচ্ছে। জাবিয়ান হেসে বলে, তার রাজ্যের এক তুচ্ছ প্রজা আমি, তার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি। আমার মহারানীর জন্য আমার এই প্রাণটাও নির্দ্বিধায় দিতে পারি। আর কাজ তো সামান্য ব্যাপার। আফিয়ার কেন আর সহ্য হচ্ছে না, মন চাইছে এক্ষুনি পদ্মকে খুন করতে। জাবিয়ান আবারও বলে উঠে, আর আমার মহারানীর ক্ষতি যে করতে চাইবে তাকে এমন শাস্তি দেব যে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলবে। জাবিয়ানের এমন কথায় মা মেয়ে দুজনে ভয় পেয়ে যায়। পদ্মর মামি ভাবে, জাবিয়ান আমাদের কথা শুনে নেই তো, আবার না হলে এমন কথা বলছে কেন? পদ্মর মামি বলে, বাবা তুমি পদ্মর কাছে
আছে, যাও আমি চা করে আফিয়াকে দিয়ে পাঠিয়ে দেব। জাবিয়ান বলে, না মামি, শাশুড়ি আজকাল কাউকে দিয়ে বিশ্বাস নেই। আপনি বরং আপনার কাজ করুন, আমায় বলে দিন কোথায় কি রাখা আছে, আমি বানিয়ে নিচ্ছি। পদ্মর মাম্মি আর কিছু বলে না, জিনিসগুলো দেখিয়ে দেয়। জাবিয়ান চা বানাতে শুরু করে। আফিয়া দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুঁসছে। জাবিয়ান 2 কাপ চা নিয়ে রান্নাঘর থেকে বেরোতে যাবে, কিন্তু কিছু একটা মনে করে জাবিয়ান চায়ের 2 কাপ পদ্মর মামির দিকে এগিয়ে দিয়ে বলে, মামি শাশুড়ি, একটা কাজ করুন তো, আপনি বরং সার্ভেন্টের কাজটা করুন, এটা আমার মহারানীকে দিয়ে আসুন। ভিতরে ভিতরে রেগে গেলেও কিছু বলেন না, ট্রেটা হাতে নিতে যায়, কিন্তু জাবিয়ান ইচ্ছে করে গরম চা পদ্মর মামির হাতে ফেলে দেয়। গরম চা হাতে পড়ায় পদ্মর মামি হালকা চিৎকার করে উঠে, সাথে সাথে হাতটা লাল হয়ে যায়। জাবিয়ান বাঁকা হেসে বলে উঠে, আপনি তো কোনো কাজের দেখছি না মামি শাশুড়ি, সামান্য ট্রেটা ধরতে পারেন না, ওকে আমার কাছে দিন, আমি আমার মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। এই বলে বাকি 1 কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে আর ভিলেনি হাসি দিয়ে বলে, এভাবেই আমার মেরিগোল্ডের ওপর অত্যাচারের শোধ তুলব। আফিয়া মায়ের হাতের অবস্থা দেখে আতঙ্কে উঠে দৌড়ে ফ্রিজ থেকে বরফ এনে মায়ের হাতে দিতে থাকে। পদ্মর মামি বুঝতে পারে জাবিয়ান এটা ইচ্ছে করে করেছে, রাগে আর মাথা ফেটে যাচ্ছে।